সক্রেটিসের মৃত্যু প্লেটোকে ভেতর থেকে ভেঙে দিল এবং সেই ভাঙন থেকেই তিনি লিখতে শুরু করলেন। 399 খ্রিস্টপূর্বাব্দ। এথেন্স একটি আদালত, 500 জন বিচারক এবং একজন বৃদ্ধ মানুষ, 70 বছর বয়স, খালি পায়ে, ছেঁড়া কাপড়, কোনো আইনজীবী নেই, নিজেই নিজের পক্ষে কথা বলছেন। অভিযোগ তিনটা: 1, যুবকদের বিপদে নেওয়া; 2, রাষ্ট্রের দেবতাদের অস্বীকার করা; 3, নতুন দেবতার প্রচলন করা। শাস্তি: মৃত্যুদণ্ড। কিন্তু আদালতে দাঁড়িয়ে এই বৃদ্ধ মানুষ ক্ষমা চাইলেন না, কাঁদলেন না, মিথ্যা বললেন না, বরং বললেন, আমাকে ছেড়ে দিন, আমি আবার প্রশ্ন করব, কারণ প্রশ্ন না করা জীবন বেঁচে থাকার যোগ্য নয়। পুরো আদালত স্তব্ধ। 300 জন বললেন দোষী, 140 জন বললেন নির্দোষ, মৃত্যুদণ্ড নিশ্চিত। এবং সেই বৃদ্ধ মানুষ মৃত্যুর মুখেও হাসলেন, কারণ তিনি জানতেন সত্য বলার মূল্য মৃত্যু হতে পারে, কিন্তু মিথ্যা বলে বেঁচে থাকা সেটা মানুষের চেয়েও খারাপ। আর তার নাম সক্রেটিস, পশ্চিমা দর্শনের জনক। তিনি একটি বই লেখেননি, কিন্তু পৃথিবীর চিন্তাকে চিরকালের জন্য বদলে দিয়েছেন। আজকের দ্য বিং ইনসাইডে আমরা ঢুকব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মানুষের মৃত্যুর গল্পে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজব, সত্য বলা কি সত্যি এতটা বিপজ্জনক? সেই শহর যেখানে গণতন্ত্র জন্মেছিল এবং দর্শনকে হত্যা করেছিল। 5ম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ। এথেন্স পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল শহর। এখানে গণতন্ত্রের জন্ম হয়েছিল, এখানে থিয়েটার ছিল, দর্শন ছিল, বিজ্ঞান ছিল, শিল্প ছিল। এথেন্সের নাগরিকরা গর্বিত ছিলেন, আমরা সভ্য, আমরা শিক্ষিত, আমরা স্বাধীন। কিন্তু এই একই শহরে দাসপ্রথা ছিল, নারীদের ভোটের অধিকার ছিল না, এবং যে মানুষ সমাজের অসঙ্গতি নিয়ে প্রশ্ন করত তাকে বিপজ্জনক মনে করা হতো। এথেন্সের বাজারে এগোরাতে প্রতিদিন মানুষ কেনাবেচা করতেন, আলোচনা করতেন, রাজনীতির কথা বলতেন, এবং সেই এগোরাতে প্রতিদিন একজন বৃদ্ধ মানুষ ঘুরে বেড়াতেন খালি পায়ে, সবার সাথে কথা বলতেন, প্রশ্ন করতেন, আপনি কি ন্যায় বিচার জানেন? আপনি কি সাহস জানেন? আপনি কি জ্ঞান জানেন? এবং যখন মানুষ উত্তর দিতেন তিনি আবার প্রশ্ন করতেন, আরো গভীর, আরো সূক্ষ্মভাবে, যতক্ষণ না মানুষ বুঝতেন তারা আসলে জানেন না, যা জানেন বলে ভেবেছিলেন। এই মানুষটাকে অনেকেই ভালোবাসতেন, অনেকেই ঘৃণাও করতেন, কিন্তু সবাই ভয় পেতেন, কারণ তার প্রশ্নের কোনো সহজ উত্তর ছিল না। সক্রেটিসের জন্ম, একজন পাথর কাটার ছেলে যে দার্শনিক হলেন। 470 খ্রিস্টপূর্বাব্দ। এথেন্স একটি সাধারণ পরিবারের জন্ম। বাবা পাথর কাটার কারিগর, মা ধাত্রী। সক্রেটিস বললেন, আমিও আমার মায়ের মতো ধাত্রী কাজ করি। পার্থক্য শুধু এতটুকু, মা শিশুর জন্মে সাহায্য করে, আমি ধারণার জন্মে সাহায্য করি। এই পদ্ধতির নাম তিনি দিয়েছিলেন ধাত্রীবিদ্যা। প্রশ্নের মাধ্যমে মানুষের ভেতর থেকে সত্য বের করে আনা। সক্রেটিস দেখতে সুন্দর ছিলেন না, সমতল নাক, মোটা ঠোঁট, চোখ ছোট। তার ছাত্র প্লেটো লিখেছেন তিনি দেখতে ছিলেন অনেকটা স্যাটারের মতো, গ্রিক পুরাণের অর্ধমানব। কিন্তু যখন কথা বলতেন পুরো বাজার থেমে যেত, কারণ তার কথাই ছিল এমন কিছু যা মানুষকে নিজের সম্পর্কে ভাবতে বাধ্য করত। সক্রেটিস কখনো টাকা নিতেন না। সফিস্ট পেশাদার শিক্ষকরা তখন জ্ঞান বিক্রি করতেন। সক্রেটিস বলতেন, জ্ঞান বিক্রির জিনিস নয়, জ্ঞান হলো সংলাপের মধ্য দিয়ে আবিষ্কারক বিষয়। এবং সেই কারণেই তিনি সারা জীবন দরিদ্র থেকেছেন। সক্রেটিসের সবচেয়ে বড় অবদান কোনো তত্ত্ব নয়, কোনো বই নয়, একটি পদ্ধতি। সক্রেটিস মেথড, প্রশ্ন করার পদ্ধতি, কিভাবে কাজ করে। ধরুন কেউ বলল, সাহস মানে ভয় না পাওয়া। সক্রেটিস জিজ্ঞেস করবেন, কিন্তু বোকা মানুষও ভয় পায় না, সে কি সাহসী? না, বোকামি সাহস নয়। তাহলে সাহসী মানুষ কি ভয় পান? হ্যাঁ পান, কিন্তু তবুও এগিয়ে যান। তাহলে সাহস কি ভয়কে জয় করা? হয়তো, কিন্তু কোনো ভয়কে জয় করা, সব ভয়কে না, সঠিক কারণে সঠিক ভয়কে। তাহলে সাহসের জন্য জ্ঞান দরকার। কোন ভয় সঠিক সেটা জানতেন? হ্যাঁ। তাহলে সাহস কি জ্ঞানের একটি রূপ? এইভাবে প্রশ্নের পর প্রশ্ন করে সক্রেটিস মানুষকে নিজের ধারণার গভীরে নিয়ে যেতেন এবং দেখাতেন যা আমরা নিশ্চিত মনে করি সেটা আসলে অনেক জটিল। এই পদ্ধতি আজ ব্যবহৃত হচ্ছে হার্ভার্ড স্কুলে, অক্সফোর্ডে, সারা পৃথিবীর আদালতে, মনোবিজ্ঞানের চিকিৎসায়। 2400 বছর আগে একজন মানুষের প্রশ্ন করার পদ্ধতি আজও পৃথিবী চালাচ্ছে।
শত্রুরা কারা ছিলেন তাহলে? ক্ষমতার বিরুদ্ধে সত্যের দাঁড়ানো। সক্রেটিস শুধু দার্শনিক আলোচনা করতেন না, তিনি প্রশ্ন করতেন রাজনীতিবিদদের, সেনাপতিদের, বিচারকদের, ধর্মীয় নেতাদের, এবং প্রতিবার দেখাতেন এরা যতটা জ্ঞানী বলে দাবি করেন ততটা নন। একটি বিখ্যাত ঘটনা, ডেলফির অরাকল, গ্রিসের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান। সেখানে কেউ জিজ্ঞেস করলো এথেন্সে সক্রেটিসের চেয়ে বুদ্ধিমান কেউ আছে? ওরাকল বলল নেই। সক্রেটিস এই কথা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, আমি তো জানি আমি কিছু জানি না, তাহলে আমি বুদ্ধিমান কিভাবে? তিনি এথেন্সের সবচেয়ে বুদ্ধিমান বলে পরিচিত মানুষদের কাছে গেলেন। রাজনীতিবিদ, কবি, কারিগর, সবার সাথে কথা বললেন এবং আবিষ্কার করলেন এরা সবাই মনে করেন তারা জানেন, কিন্তু আসলে জানেন না। সক্রেটিস বললেন, এখন বুঝলাম কেন আমি বুদ্ধিমান। কারণ আমি জানি যে আমি জানি না, এবং এটাই অন্যদের চেয়ে আমাকে এগিয়ে রাখে। আই নো দ্যাট আই নো নাথিং। এই কথাটি ২,০০০ বছরেরও বেশি সময় ধরে মানুষকে বিনম্র করে আসছে। কিন্তু এথেন্সের ক্ষমতাধর মানুষরা বিনম্র হওয়ার বদলে ক্রোধান্বিত হলেন। কারণ একজন বৃদ্ধ লোক প্রকাশ্যে দেখিয়ে দিচ্ছেন তারা যতটা বুদ্ধিমান বলে দাবি করেন ততটা নন। এটা সহ্য করা কঠিন, এটা ক্ষমতার জন্য বিপজ্জনক। সক্রেটিসের বিচার কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির ফল। ৪০৪ খ্রিস্টপূর্বাব্দ, এথেন্স স্পার্টার কাছে হেরে গেল পেলোপনেশিয়ার যুদ্ধে। দীর্ঘ ২৭ বছরের যুদ্ধ। এথেন্সের গণতন্ত্র ধ্বংস হলো, স্পার্টা ক্ষমতায় বসলো। মাত্র ৮ মাসে ১৫,০০০ এথেনীয়কে হত্যা করলো। সক্রেটিসের কিছু ছাত্র এই ৩০ জনের অংশ ছিলেন, বিশেষত ক্রাইটিয়াস, সবচেয়ে নিষ্ঠুর অত্যাচারীদের একজন। ৪০৩ খ্রিস্টপূর্বাব্দে গণতন্ত্র ফিরে এলো, কিন্তু নতুন গণতান্ত্রিক নেতারা সক্রেটিসকে সন্দেহের চোখে দেখতেন, কারণ তার ছাত্ররা অত্যাচারী হয়েছিল। আর সক্রেটিস গণতন্ত্রকেও প্রশ্ন করতেন। তিনি বলতেন গণতন্ত্রে সবাই ভোট দেয়, কিন্তু সবাই কি সিদ্ধান্ত নেওয়ার যোগ্য? জাহাজের পথ কি, নাকি অভিজ্ঞ নাবিক? এই প্রশ্ন গণতন্ত্রের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ করছিল, এবং নতুন গণতান্ত্রিক নেতারা সেটা সহ্য করতে পারেননি। ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে মামলা দায়ের হলো। আইতাস, মেলিটাস, লাইকন, ৩ অভিযোগকারী, রাজনীতিবিদ, কবি, বক্তা। ৩টি ভিন্ন পেশা, একটি উদ্দেশ্য সক্রেটিসকে থামানো। তো বিচার, ইতিহাসের সবচেয়ে নাটকীয় আদালত, ৫০০ জন জুরি, এথেন্সের সাধারণ নাগরিক, লটারিতে বাছাই করা। সক্রেটিস দাঁড়ালেন এবং এমন একটি বক্তৃতা দিলেন যা ২৪০০ বছর পরেও মানুষ পড়ে। প্লেটোর লেখা সেই বক্তৃতায় আছে নাম অ্যাপোলজি, কিন্তু এটা ক্ষমা প্রার্থনা নয়। গ্রিক শব্দ অ্যাপোলজিয়া মানে নিজের পক্ষে চুক্তি। সক্রেটিস বললেন, আমি ভয় পাই না, কারণ মৃত্যু যদি কিছু না হয় তাহলে ভয়ের কি আছে? মৃত্যু যদি একটি ভালো জায়গায় যাওয়া যায় তাহলে তো আরো ভালো। তিনি বললেন, আমাকে যদি ছেড়ে দেওয়া হয় শর্তে যে আর প্রশ্ন করব না, আমি সেই শর্ত মানব না, কারণ দেবতা আমাকে পাঠিয়েছেন এথেন্সবাসীকে জাগিয়ে রাখতে। আমি যদি চুপ করি তাহলে এথেন্স ঘুমিয়ে পড়বে, একটি ঘোড়ার মতো যার পিঠে কেউ গুতা না দিলে সে আর দৌড়ায় না। আমি সেই গুতায় মাছি। পুরো আদালত চুপ। তারপর ভোট হলো। ২৮০ জন বললেন দোষী, ২২০ জন বললেন নির্দোষ। এত কম ব্যবধান! অনেকেই সক্রেটিসের পক্ষে ছিলেন, কিন্তু তারপরও দোষী। তারপর শাস্তি নির্ধারণ। অভিযোগকারীরা বললেন মৃত্যুদণ্ড। সক্রেটিস বললেন, আমার শাস্তি কি হওয়া উচিত? আমি এথেন্সের জন্য কাজ করেছি, অলিম্পিক বিজয়ীরা বিনামূল্যে খাবার পান, আমারও সেই পুরস্কার পাওয়া উচিত। আদালতে হাসির শব্দ এবং ক্রোধ। শেষে সক্রেটিস বললেন, ঠিক আছে, ৩০ মিনা জরিমানা। কিন্তু তখন অনেকেই ক্রুদ্ধ, এবং চূড়ান্ত ভোটে মৃত্যুদণ্ড পাশ হলো ৩৬০ জনের সমর্থনে। পালানোর সুযোগ এবং সক্রেটিসের অস্বীকার। মৃত্যুদণ্ড হলো, কিন্তু এখনো সুযোগ ছিল। সক্রেটিসের বন্ধু ক্রাইটো, ধনী মানুষ, জেলখানায় এলেন, বললেন সব ব্যবস্থা হয়ে গেছে, রক্ষীদের ঘুষ দেওয়া হয়েছে, আপনি পালাতে পারেন। থেলাসি চলুন, সেখানে বন্ধু আছে। সক্রেটিস চুপ করে শুনলেন, তারপর বললেন না। ক্রিটো অবাক, কেন? সক্রেটিস বললেন, আমি সারা জীবন বলেছি আইন মানতে হয়, অন্যায় আইনের বিরুদ্ধে আইনি পথে লড়াই করতে হয়। যদি এখন পালাই তাহলে আমি নিজের কথার বিরুদ্ধে যাব,
এবং আমার পুরো জীবনের দর্শন মিথ্যে হয়ে যাবে। ক্রিটো বললেন, কিন্তু আপনার সন্তান আছে, তাদের কথা ভাবুন। সক্রেটিস বললেন, সন্তানের জন্য ভালো বাবা হওয়া মানে সত্য থেকে সরে যাওয়া নয়, বরং সত্যের জন্য দাঁড়িয়ে থাকা, যাতে তারা শিখতে পারে নীতির জন্য মূল্য দিতে। এই কথোপকথন প্লেটো লিখে রেখেছেন ক্রিটো নামে, এবং এই কথোপকথন রাজনৈতিক বাধ্যবাধকতা নিয়ে, আইনের সাথে নাগরিকের সম্পর্ক নিয়ে, দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর একটি। হেমলক সেই রাতের বর্ণনা। মৃত্যুর দিন, সূর্য ডুবছে, জেলখানায় সক্রেটিস, চারপাশে বন্ধু, ছাত্র, পরিবার সবাই কাঁদছেন। সক্রেটিস বললেন, কাঁদছো কেন? আমি কি ভুল পথে মরছি? আমি সত্যের পথে মরছি। এর চেয়ে ভালো মৃত্যু আর কি? তারপর দীর্ঘ কথা বললেন, দীর্ঘ কথা, আত্মার অমরত্ব নিয়ে, মৃত্যুর পর কি আছে তা নিয়ে, জ্ঞান এবং সত্য নিয়ে। এবং এই শেষ কথোপকথন প্লেটো লিখেছেন ফেইডো নামে, পশ্চিমা দর্শনের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। সূর্য ডুবল, জল্লাদ হেমলোক নিয়ে এলো। হেমলোক একটি বিষাক্ত উদ্ভিদের নির্যাস, ধীরে ধীরে পক্ষাঘাত করে, প্রথমে পা, তারপরে উপরে উঠতে থাকে। যখন হৃদয়ে পৌঁছায় মৃত্যু, সক্রেটিস পাত্র নিলেন শান্তভাবে। একজন বন্ধু কাঁদছিলেন। সক্রেটিস বললেন, আরে বন্ধু, কাঁদো না। আমি শুনেছি মৃত্যুর সময় নীরব থাকা উচিত। শান্ত থাকো। তারপর পুরো পাত্র এক চুমুকে পান করলেন। বন্ধুরা ফুপিয়ে কাঁদছেন। সক্রেটিস হাঁটলেন। কিছুক্ষণ পর পা ভারী লাগলো, শুয়ে পড়লেন। জল্লাদ পা টিপে দেখলো কিছু অনুভব করছেন কিনা। সক্রেটিস বললেন, না। ধীরে ধীরে অনুভূতি উঠে আসছে। শেষ মুহূর্তে সক্রেটিস বললেন, ক্রিটো, আমি অ্যাসক্লেপিয়াসের কাছে একটি মোরগ ঋণী, শোধ দিয়ে দিও। অ্যাসক্লেপিয়াস ছিলেন চিকিৎসার দেবতা, সুস্থতার প্রতীক। মৃত্যুকে তিনি দেখছিলেন একটি রোগ থেকে মুক্তি হিসাবে, এবং তারপর নীরবতা, পৃথিবীর সবচেয়ে সাহসী মৃত্যু। তো প্লেটো এবং সক্রেটিসের উত্তরাধিকার, শিক্ষকের মৃত্যু কিভাবে দর্শনকে অমর করল। সক্রেটিস মারা গেলেন, কিন্তু তার মৃত্যু তার দর্শনকে শেষ করেনি, বরং অমর করে দিল। কারণ সেই বিচারে ছিল একজন তরুণ, 28 বছর বয়স, নাম প্লেটো, সক্রেটিসের প্রিয় ছাত্র। সক্রেটিসের মৃত্যু প্লেটোকে ভেতর থেকে ভেঙে দিল, এবং সেই ভাঙন থেকেই তিনি লিখতে শুরু করলেন। সক্রেটিসের সব কথোপকথন, সব যুক্তি, সব প্রশ্ন, প্লেটোর লেখায় সক্রেটিস বেঁচে আছেন। কারণ সক্রেটিস নিজে কিছু লেখেননি, বলতেন, লেখা জীবন্ত চিন্তাকে মেরে ফেলে, সত্যিকারের জ্ঞান শুধু সংলাপে। কিন্তু প্লেটো না লিখলে সক্রেটিস হারিয়ে যেতেন ইতিহাসের ধুলোয়। প্লেটো লিখলেন, এবং প্লেটোর ছাত্র হলেন অ্যারিস্টটল, যিনি আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক, এবং পশ্চিমা দর্শন, বিজ্ঞান, রাজনীতি, নাটক সব কিছুর ভিত্তি। সক্রেটিস থেকে প্লেটো, প্লেটো থেকে অ্যারিস্টটল, অ্যারিস্টটল থেকে আলেকজান্ডার, আলেকজান্ডার থেকে সভ্যতা। একজন বৃদ্ধ মানুষ, যিনি প্রশ্ন করতেন, পৃথিবীর চিন্তার পুরো ধারা বদলে দিয়েছিলেন। 2400 বছর পেরিয়ে গেছে, কিন্তু সক্রেটিসের গল্প আজও প্রাসঙ্গিক। কারণ আজও যারা সত্য বলেন তাদের মূল্য দিতে হয়। এডওয়ার্ড স্নোডেন এনএসের গোপন নজরদারি প্রকাশ করলেন। আমেরিকা সরকার সবকিছু দেখছে, সব নাগরিকের ফোন, ইমেইল, সবকিছু। তিনি সত্য বললেন এবং পালাতে বাধ্য হলেন। রাশিয়ায় আশ্রয় নিলেন না, আজও দেশে ফিরতে পারছেন না। জুলিয়ান অ্যাসেন্স, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা, যুদ্ধের গোপন নথি প্রকাশ করলেন। লন্ডনের দূতাবাসে 7 বছর বন্দী, তারপর গ্রেপ্তার, বিচার। মালালা ইউসুফজাই, পাকিস্তানের মেয়েদের শিক্ষার কথা বললেন, তাকে গুলি করা হলো, মাথায়, বেঁচে গেলেন, নোবেল পুরস্কার পেলেন, কিন্তু দেশে ফেরার সাহস পাচ্ছেন না। এই মানুষগুলো কি সক্রেটিস নন? তারাও প্রশ্ন করেছেন ক্ষমতাকে, এবং মূল্য দিয়েছেন। সক্রেটিস বলেছিলেন, সত্য বলা বিপজ্জনক, কিন্তু না বলা আরো বিপজ্জনক। কারণ যে সমাজে কেউ সত্য বলে না, সেই সমাজ ধীরে ধীরে মরে যায় ভেতর থেকে। সেই বিচারের দিন সক্রেটিস একটি কথা বলেছিলেন, যেটা আজও প্রতিধ্বনিত হয়, দ্য আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং। যে জীবন পরীক্ষা করা হয় না, সে জীবন বেঁচে থাকার যোগ্য নয়। এই একটি কথা 2400 বছর ধরে মানুষকে প্রশ্ন করতে বলছে, নিজেকে, সমাজকে, ক্ষমতাকে। কিন্তু প্রশ্ন করলে বিপদ, সবসময়, সব যুগে। কারণ ক্ষমতা চায় না মানুষ প্রশ্ন করুক, ক্ষমতা চায় মানুষ মেনে নিক, চুপ থাকুক, মাথা নত করুক।
সক্রেটিস মাথা নত করেননি এবং মরেছিলেন। কিন্তু এথেন্স যারা তাকে মেরেছিল তারা কোথায়? ইতিহাসের ধুলোয়। নাম নেই, স্মৃতি নেই। আর সক্রেটিস তিনি আছেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে, প্রতিটি আদালতের যুক্তিতে, প্রতিটি মানুষের প্রশ্নে। যারা সক্রেটিসকে মেরেছিলেন তারা জিতেছিল একদিনের জন্য। সক্রেটিস জিতেছে চিরকালের জন্য। কারণ সত্যকে মারা যায় না, সত্য বলার মানুষকে মারা যায়। কিন্তু সত্য বেঁচে থাকে মানুষকে উপেক্ষা করে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। এবং হয়তো সেটাই সত্য বলার সবচেয়ে বড় পুরস্কার, বিং ইনসাইড সত্যের সন্ধানে।